মাত্র 220টা এমসিকিউ আমরা প্র্যাকটিস করব। বাংলা দ্বিতীয় পত্রে এই 220টা এমসিকিউর বাইরে একটা এমসিকিউ তোমার পড়তে হবে না। নো, একটাও না। মূল বইয়ের একটা লাইনও তোমাকে পড়তে হবে না। মূল বইয়ের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউর কথা বলতেছি। আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়ে গেল, হিউজ শিক্ষার্থীর রেসপন্স পাচ্ছি শুধু তোমাদের এই ভালোবাসার কারণে। কি করেছি জানো? বাংলা দ্বিতীয় পত্রের রাইটিং পার্টের 70 নাম্বার টোটাল ফ্রি করে দিয়েছি। আমার ফেসবুক পেজে টোটাল ফাইলটা আমি দিয়ে দিয়েছি। তুমি এখন কালেক্ট করো নাই, ভালো করে পেজটা চেক করো, সব ফাইল তোমাদের দিয়ে দিয়েছি একটু আগে। আর যারা ইউটিউব থেকে দেখতেছো, ভয়ের কোনো কারণ নেই। যদি ফেসবুক পেজ নাও থাকে, ভিডিও দেখা শেষ করো, দেখো আমার ইউটিউব চ্যানেলের পোস্ট সেকশনে সবগুলো ফাইল আমি দিয়ে রাখতেছি। জাস্ট কালেক্ট করো এবং পরে স্টার্ট করে দাও। বাংলা প্রথম পত্র আজকে ফ্যান্টাস্টিক একটা এক্সাম হয়েছে। যে কোনো স্কুলের প্রশ্নের সাথে তো মিলিয়ে দেখো, আমার সাজেশনটা মিলিয়ে দেখো, ইনশাল্লাহ তুমি অবাক হবে। মাত্র 220টা এমসিকিউ প্র্যাকটিস করবো, অনলি 220টি, শর্ট সিলেবাস, আর এর বাইরে কিছুই লাগবে না। আমি কি বলেছি? মিনিমাম 25 তুমি কমন পাবে, 25টি মিনিমাম। গত বছর বলেছিলাম মিনিমাম 24টি, কারণ ফুল সিলেবাস ছিল। কতগুলো কমন ছিল এই বছর আজকে প্রমাণ সহ তোমাদের দেখাবো। অনেকে বলে হিউজ সে কমন দিয়েছে, কিন্তু আমি তোমাকে যেভাবে দেখিয়েছি আগের সাজেশনের সাথে মিল করে কেউ দেখাক, নাথিং এলস। ইনশাল্লাহ তুমি অবাক হবে। জাস্ট এই 220টা এমসিকিউ যেভাবে দিয়েছি ঠিক সেভাবে পড়াশোনা করো, সবার চেয়ে এগিয়ে থাকবা। বাংলা সেকেন্ড পার্ট তুমি সবার আগে পরীক্ষা শেষ করতে পারবে, যেটা নিয়ে অনেকে ভয়ে থাকে, কিন্তু আমি তোমাকে সেটা দূর করে দেবো ইনশাল্লাহ। জাস্ট ভিডিওটি বারবার দেখো, যেহেতু অনেকের আগামীকাল পরীক্ষা, অনেক 3 থেকে 4 বার দেখতে হবে, নাহলে মনে রাখতে পারবো না। চল মূল ভিডিও দেখি। আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু হচ্ছে এমসিকিউ নতুন সিরিজ আমি চালু করলাম, নাম হয়েছে আলফা সিরিজ। এসএসসি বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউর কথা শুনলে অনেকে খুবই ভয় পায়, কিন্তু আমি সেই ভয়টা দূর করতে চাই। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমি বলছি বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ নিয়ে। তোমাদের শুরুতে একটা ম্যাজিক আমি তোমাদের দেখাচ্ছি। ম্যাজিকটা কেন বললাম, এবং কিছু কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে এটা তাদের উত্তর, তারা যে ধরনের কমেন্ট করে তাদের সেই কমেন্টের উত্তর হতে পারে এইটা। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু আমাদের পঞ্চম পরিচ্ছেদ থেকে শুরু হচ্ছে, আমি এখান থেকে স্টার্ট করতেছি। তোমরা যে কোনো পরিচ্ছেদের সাথে আমার সাজেশন মিলিয়ে দেখতে পারো। আমি একটু তোমাদের সাথে আজকে এটা মিলাবো। তোমাদের যাদের কাছে 2026-এর সাপ্লিমেন্টারি আপডেটটা আছে তাদের বই অবশ্যই 25 সালের কোশ্চেনগুলো আছে। যেমন তোমরা এখন দেখতে পাচ্ছ এইখানে এই যে প্রথম কোশ্চেনটি মার্ক করা, বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? ঢাকা বোর্ড 25 আমি দেখতে পাচ্ছি। এটা 24, 23 আরও কয়েকটা বোর্ডে আসছে, দেখতেই পাচ্ছ। আমি শুধু 25 সালটা আগে মিলিয়ে দিই, 24 সাল মতো আমার মেলানো আছে। আগের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে 25 সালে ঢাকা বোর্ডে এই কোশ্চেনটা দেখতে পাচ্ছি। পঞ্চম পরিচ্ছেদ থেকে প্রথমটাই দেখতে পাচ্ছি কি, বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? এবার একটু আমি যে সাজেশনটা দিয়েছিলাম গত বছর মানে 25-এর জন্য, আমি আমার পঞ্চম পরিচ্ছেদে চলে আসলাম। এই পঞ্চম পরিচ্ছেদ দেখতে পাচ্ছ ধ্বনি এবং বর্ণ। তুমি দেখো তো প্রথম প্রশ্নটা কী দেওয়া আছে, 44 নাম্বার কোশ্চেন। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? উত্তর আছে কি 37টি। আর আমি যে কোশ্চেনটা খুঁজলাম 2 নাম্বার কোশ্চেনটা কী দিয়েছে দেখো তো, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হবে 7টি আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। তাহলে এই 30 এবং 7 মিলে হচ্ছে কত? 37। দেখো কিভাবে 45 নাম্বার এমসিকিউটা সরাসরি পরীক্ষায় দিয়ে দিয়েছে। ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা, আমার যাদের কাছে আমার এই শিটটা ছিল তারা অবশ্যই খুব দ্রুত আনসারটা করতে পারছে দেখা মাত্রই। আচ্ছা, আমি আরও কোশ্চেন মিলাই, দাগ দিয়ে রাখছি আমি 25 সালের কোশ্চেন। দেখেন 25-এ দেয়া আছে স্পষ্ট, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নামটা কি? কার বর্ণ? উত্তর হবে কি অনুবর্ণ। আমি আমার শিটে একটু খুঁজবো, এই শিটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট 46 নম্বর কোশ্চেন দিকে একটু তোমরা তাকাও। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। সেই অনুবর্ণ হবে কয় প্রকার? 3 প্রকার। তার মানে দেখো 45, 46 দুটো প্রশ্নই আমি দেখতে পাচ্ছি বোর্ডে চলে আসছে। একটা দেখতে পাচ্ছি কুমিল্লা বোর্ড আর চট্টগ্রাম বোর্ড। এই যে কুমিল্লা বোর্ডের কয়েকজন শিক্ষার্থী খুব বাজে কমেন্টস করেছিল, তারা জানি না কীভাবে সাজেশন তারা পড়ে, আই ডোন্ট নো, বাট তাদের উত্তর দিচ্ছি এখন। ওকে, আমরা আরও কিছু কোশ্চেন বেরাতে চাই। বাংলা ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? আমরা জানি উত্তর হবে কি ধ্বনি। ময়মনসিংহ বোর্ড 25-এর
ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীদের তাহলে প্রশ্নের উত্তর দিচ্ছি, আমি উত্তরটা খুঁজবো আমার সেটার মধ্যে কোথাও আছে কিনা। তোমরা একটু 54 নম্বর কোশ্চেনের দিকে দেখাও। 54 নম্বর, ভাষার মূল উপাদান কি বা ভাষার ক্ষুদ্রতম একক কি, সেটা হবে ধ্বনি। দেখো স্পষ্ট দেয়া আছে। এরপরে আমি আরও কিছু কোশ্চেন মিলাতে চাই। এই দেখো এখানে লেখা আছে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি, যেটা আমি 1 নাম্বার কোশ্চেন দিয়েছি এখানে 1 নাম্বার। এই যে দিনাজপুর বোর্ড 25-এ আসছে, উত্তর কী হবে সেই 37টি। আমি বলছিলাম 1 নাম্বারে, এই দেখো আমার 1 নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে, যে 1 নাম্বার কোশ্চেনই মানে এই পরিচ্ছেদের 1 নাম্বার, 40 নাম্বার কোশ্চেন 37টি। এইভাবে করে তোমাকে আমি চ্যালেঞ্জ করতে, তুমি যে কোনো একটা পরিচ্ছেদের সাথে আমার যে 25 আমি সাজেশনটা দিয়েছিলাম জাস্ট মিলিয়ে দেখো, তুমি সকল বোর্ডে প্রশ্ন কমন পাবে, সকল বোর্ডে। তারপর আমি জানি না এইসব শিক্ষার্থীরা কীভাবে এরা ভিডিও দেখে বা কীভাবে এরা পড়াশোনা আসলে করে। তুমি যে কোনো প্রশ্নের সাথে, যেখানে আমি সবগুলো কোশ্চেন দাগায় রেখেছি, 2025 সালের সব কোশ্চেন দাগায় রেখেছি, যে কোনো সাথে আমার এই শিটটা একটু মিলিয়ে দেখো। এনি হাউ যে কোনো পরিস্থিতির সাথে তুমি জাস্ট এই শিটের সাথে মিলিয়ে দেখো। যারা রেগুলার পড়ে, যারা আমাকে রেগুলার ফলো করে, তারা বিষয়গুলো জানে। এবার আসে হচ্ছে এই বছর নতুন শিট। এই শিটটা কি চলতি বছর কাজে লাগবে না, এটা আমি অনেকভাবে আপডেট করেছি, নতুন কিছু সংযোজন করেছি। এই শিটটা পড়লে তোমরা পরীক্ষায় এখন 30% কমন পেতে পারো, 30% বলতেছি। আর আমার নতুন শিটটা পড়লে এখন কমন পাবো হচ্ছে কত, 95% মিনিমাম। এটা কিন্তু মিনিমাম, ম্যাক্সিমাম কিন্তু না, মিনিমাম বলছি। আমার এই শিটটা দেওয়ার সময় প্রত্যেককে বলেছিলাম তোমরা মিনিমাম 24টি প্রশ্ন MCQ কমন পাবে সরাসরি, মিনিমাম বলছিলাম 24টি। আমি আজকে সেটা দেখবো কোন বোর্ডে কতগুলো প্রশ্ন কমন ছিল। দেখো আমার এই আলফা সিরিজ সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য, আলহামদুলিল্লাহ সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য এটা আমি তৈরি করেছি, সকল বোর্ড, নো প্রবলেম। ইতিমধ্যে তোমাদের মিলাই দেখাইছি কীভাবে হবে। আমি তো বললাম যে কোনো একটা পরিস্থিতির সাথে তুমি মিলাই দেখো, আর কোনো কথা বলবো না, জাস্ট নিজে নিজে মিলিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। ওকে, এবার আসি হচ্ছে আমাদের নতুন শিটে। এই নতুন শিট আমাদের সেরা প্রস্তুতি। এখানে আমি কী রেখেছি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, অনেকেই কথাগুলো বলে না বা দেখেও না, হয়তো আমি জানি না কেন দেখে না। এখানে পাঠ্য বই বিশ্লেষণের অংশের পরে দেওয়া আছে বোর্ড কোশ্চেন 23 থেকে হচ্ছে কত, 25। নর্মালি আমার সাজেশনে থাকে 15 থেকে 25, কিন্তু এখানে 23 থেকে 25। অর্থ হচ্ছে 23 সালের আগের কোনো বোর্ড কোশ্চেন তোমরা কখনোই পড়বা না বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে। মনে রেখো 23 সালের আগের যে কোশ্চেনগুলো, এটা পুরাতন বইয়ের, ওই কোশ্চেনগুলো আমাদের নতুন বইয়ের মধ্যে নাই, ওটা কখনোই পরীক্ষা আসবে না। এটা অনেকে জানে না। 2023 সাল থেকে 2025 সালের বোর্ড কোশ্চেনগুলোই তোমরা বারবার পড়বে। জাস্ট মনে রেখো 23, 24, 25 এই 3টা সাল তোমাকে পড়তে হবে, শুধুমাত্র বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে কিন্তু না। আচ্ছা, টেস্ট পেপার স্কুলের কোশ্চেনগুলো আমি তোমাদের দিয়েছি। এবার আসলে ম্যাজিকটা, 24 সালে যে কোশ্চেনটা ঢাকা বোর্ডে ছিল কত, 25টি। আমি বলেছিলাম মিনিমাম তুমি পাবো 24টা, চট্টগ্রাম বোর্ডে 28টা, দিনাজপুর বোর্ডে 27টা। এবং এই কোশ্চেনগুলো আমার কত নাম্বার কোশ্চেনই ছিল এটা আমার ডিটেলস ভিডিওই আছে। এই 29 সবচেয়ে বেশি কোশ্চেন কমন ছিল রাজশাহী বোর্ডে 29টি। এই বছর একটু কম আসছে, রাজশাহী বোর্ডে এই বছর একটু কম কমন পড়েছে, 29টা আসে নাই। যা হোক, কেন বললাম এইটা নিয়ে, এই অংশ নিয়ে একবার 100% প্রুভের একটা ভিডিও আছে আমার চ্যানেলে, তুমি দেখে আসতে পারো। কেন বললাম, কারণ সেখানে আমি আমার সাজেশনের কত নাম্বার কোশ্চেন, এই 25টা কোশ্চেন কোন কোন নাম্বার কোশ্চেন সেটা সব বের করে দেখাই দিয়েছি। এবার আসলে 2025 সালের কোশ্চেন কী হয়েছে। 25 সালে ঢাকা বোর্ডে 28, সবচেয়ে বেশি বলবো 28টি, 2টি কোশ্চেন আসে নাই। আমি তো কোনো কোথাও লিখে 100% আসছে 28টা। আমি বলছিলাম মিনিমাম 24টা বাবা। চট্টগ্রাম বোর্ডে 28, দিনাজপুর বোর্ডে 26, কম আসছে। কুমিল্লা বোর্ডে 26টা আসছে, অথচ কুমিল্লা বোর্ডের কয়েকজন শিক্ষার্থী খুব গালিগালাজ প্লাস এটা করেছে ইউটিউব প্লাস ফেসবুক পেজে। এরা জানি না কীভাবে এরা পড়ালেখা প্লাস এটা করে। রাজশাহী বোর্ডে 27টি, গত বছর 29টি ছিল, এই বছর এই দুটো কম আসছে। সিলেট বোর্ডে 26, বরিশালও 26 দেখতে পাচ্ছি। ময়মনসিংহ বোর্ডে, বরিশাল বোর্ডে কয়েকজন শিক্ষার্থী খুব ঝামেলা সৃষ্টি করছিল এই বছর। ময়মনসিংহ বোর্ডে 25টি, সবচেয়ে কমের মধ্যে ময়মনসিংহ বোর্ড দেখতে পাচ্ছি। যশোর বোর্ডে 28 এবং হচ্ছে দাখিল বোর্ডে হচ্ছে 26টি। আমার এই শিটে আমি তো 100% বলি নাই, এখানে আসছে 100% তো বলি নাই বলছি। আমি তো বলেছি 24টা, 25টা, 26টার মধ্যেই প্লাস সীমাবদ্ধ আছে। কেন, হয়তো কোনো একটা আসে নাই, কিন্তু আমি তোমাদের বলেছিলাম মিনিমাম তোমরা কতটি কমন পাবে, 24টা কমন পাবে, কিন্তু সেখানে আমার প্রত্যেকবার বেশি ছিল। ওকে, এবার আসি এই বছর আমাদের নতুন কী সাজেশন আছে। এই বছরের ম্যাজিকটাও সবচেয়ে বড় ম্যাজিক তোমাদের জন্য। এত ভালোভাবে এই শিটটা তৈরি করা হয়েছে। MCQ মাত্র 220টি, মাত্র 220টি এই বছর। গত বছর দিয়েছিলাম 360টা, ফুল সিলেবাস 43টি পরিচ্ছেদ থেকে 360টি।
এই বছর তোমাদের দিচ্ছে হচ্ছে মাত্র 220টি। এইটা কিন্তু এসএসসি 2026-এর শিক্ষার্থীদের জন্য। টেস্ট প্রি টেস্ট যে কোনো পরীক্ষায় যেখানে খুশি মডেল টেস্ট দাও, আমার এই শীটটা তোমার কাছে আসে মানে তোমার মূল বই লাগবে না, মূল বইটা বিক্রি করে দিলেও সমস্যা নাই এখন আর। রাজু স্যারের শুধু এই শীটটাই তুমি পড়বা পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত, জাস্ট এই শীটটাই পড়বে, এর বাইরে একটা এক্সট্রা লাইন পড়তে হবে না। অন্য কোনো বইয়ের কথা কিন্তু আমি বলি নাই, অন্য কোনো সাবজেক্টের কথা তোমাদের আমি বলি নাই, জাস্ট বললাম বাংলা সেকেন্ড পার্টের ক্ষেত্রে অ্যানি এক্সাম তুমি দাও, কোনো প্রবলেম নাই। আসি পরিচ্ছেদ নাম্বার হচ্ছে কত, 5, ধ্বনি আর হচ্ছে বর্ণ। ধ্বনি এবং বর্ণ এখানে 2023 থেকে 2025 পর্যন্ত এই পঞ্চম পরিচ্ছেদ থেকে, মানে ধ্বনি ও বর্ণ এই পরিচ্ছেদ থেকে 15টা এমসিকিউ বিভিন্ন বোর্ডে আসছে। কয়টা? 15টা। আমি আগেই বলছি এই বছর নতুনভাবে তৈরি করা হয়েছে, 15টা এমসিকিউ বিভিন্ন বোর্ডে আসছে, ঢাকা বোর্ড থেকে শুরু করে সকল বোর্ডে, একবার মাদ্রাসা বোর্ড সহ মোট 15টি এমসিকিউ এই ধ্বনি এবং বর্ণ এই পরিচ্ছেদ থেকে বিভিন্ন বোর্ডে আসছে। এখন তুমি মূল বইটা পড়বা হচ্ছে 2বার। কেন? কারণ তুমি তো এখন এই শীটটা তোমার কাছে নাই, এই শীটটা তোমার কাছে এখন নাই, বেসিক পার্টটাও তোমার কাছে নাই। দ্যাটস ওয়াই তুমি এই শীটটা এখন তুমি মূল বইটা 2বার পড়তে পারো। 2বার পড়ার পর এই অধ্যায় 10 থেকে 12টা এমসিকিউ আমি দিচ্ছি, অধ্যায় বলতে পরিচ্ছেদ, সেটা পড়লেই হবে। প্রথম কোশ্চেন আসি, যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি? আমরা জানি হ প্লাস হচ্ছে ম হবে, ওই যে ব্রাহ্মণ আমরা বলি বানানের ক্ষেত্রে, তাহলে হ প্লাস হচ্ছে ম, এটা খুবই ইম্পর্ট্যান্ট, কয়েকটা বোর্ডে বছর আসছে। এইটা আমার আগে শীটের মধ্যে ছিল না, মানে মূল এমসিকিউর মধ্যে ছিল না, চার্টের মধ্যে ছিল। ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক যেটাই বোর্ডে আসছে এটা হবে কি, ধ্বনি। তাহলে ভাষার মূল উপাদান, যদি মূল উপাদান বলে ধ্বনি হবে, ক্ষুদ্রতম একক বলে ধ্বনি হবে। বাংলা বর্ণমালায় ফলা কয়টা? 6টা। নফালা, বফালা, মফালা, জফালা, রফালা, লাস্ট হচ্ছে ল ফলা, এই মোট 6টা। তাহলে বাংলা বর্ণমালায় ফলা হবে কয়টি? 6টি। দেখো আমি পাশে 6টা লিখে দিয়েছি, এটা হচ্ছে এই শীটের ম্যাজিক, মানে তোমার বেসিকটাও শেখা হয়ে যাচ্ছে শীট থেকে। এই শীটে তোমার বেসিকটাও কিন্তু শেখা হয়ে যাচ্ছে। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ, যেটা এই বছর বোর্ডে আসছিল কয়েকটা বোর্ডে। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ কি? অনুবর্ণ। সেই অনুবর্ণ হবে কয় প্রকার? 3 প্রকার। তার মানে এই একটার মধ্যে 2টা এমসিকিউ লুকায়িত অবস্থায় আছে। নেক্সট, ধ্বনি নির্দেশক চিহ্নকে আমরা বলি হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনির পরেই বর্ণ, বর্ণের পরে শব্দ, শব্দের পরেই বাক্য, এটা মনে রাখলেও কিন্তু হয়। তাহলে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? বর্ণ বলে। কোন স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপ নাই? আমরা জানি এই স্বর বর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নাই, অ। কোন স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? অ। কোন মৌলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপ নাই? লিখিত রূপ নাই, ওইটা এটা কি বললাম? সংক্ষিপ্ত রূপ নাই, লিখিত রূপ নাই, এটা হচ্ছে কি দেখতে পাচ্ছে। নিচের কোনটি অস্বচ্ছ? আর আরেকটা আছে কি স্বচ্ছ। স্বচ্ছ এবং অস্বচ্ছ একটা ক্লিয়ার বুঝতে পারি ওইটা কি কি বর্ণ দিয়ে তৈরি, আর একটা হচ্ছে বুঝতে পারা যায় না কি কি আছে। যেমন এইখানে এটা কি দন্তন্য না ম দিয়ে আছে, বোঝা যাচ্ছে না। এটার মধ্যে কোন কোন বর্ণ আছে বোঝা যাচ্ছে না। এখানেও সেম কাহিনী, এই জন্য এটাকে আমরা বলি অস্বচ্ছ। একেবারে সিম্পলিভাবে যেটা বোঝা যায় আর কি, সেমভাবে নিচেটা স্বচ্ছ বোঝা যায় কি কি। এই যে বর্গীয় জয়ের নিচে দেখতে ব দেখতে পাচ্ছি, এই যে লর সাথে ফ দেখতে পাচ্ছি, এটা স্পষ্ট। তালে বসার সাথে কি চ দেখতে পাচ্ছি, তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে একটা স্বচ্ছ আর একটা অস্বচ্ছ। বর্ণ সংক্ষেপ, অথচ বাংলা বর্ণমালায় স্বতন্ত্র হিসেবে বর্ণ হিসাবে এটা চিহ্নিত। অনুস্বর দেখতে পাচ্ছ, বিসর্গ, চন্দ্রবিন্দু, আর হচ্ছে কি খণ্ডত। তাহলে খণ্ডত দেখতে পাচ্ছি আমরা, এটাকেই বলি হচ্ছে স্বতন্ত্র বর্ণ হিসাবে এটা চিহ্নিত। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি, এই যে সেই মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি হচ্ছে কয়টা? 7টা, আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে কয়টা? 30টা। মোট মিলা হচ্ছে 37টা। তাহলে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হবে কয়টা? মৌলিক ধ্বনি হচ্ছে কয়টা? 37টি। উষ্ণ, উষ্ণ, ওই যে মূর্ধন্য উচ্চারণ করতে উষ্ণ ন, তার মানে এইটা হবে উষ্ণ। শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত? এইটা। দ্যাটস ইট, হয়ে গেল আমার হচ্ছে কি প্রথম পরিচ্ছেদ, পঞ্চম পরিচ্ছেদ। মূল বইটা 2বার পড়ছেন মানে আপনার আর কিছুই লাগবে না। এখানে একটা মূল বই বিশ্লেষণ পার্ট দেওয়া আছে, এটা আমি তোমাদের এখন আর দিচ্ছি না। কেন দিচ্ছি না? তোমাকে আমি মূল বই 2বার পড়তে বলতেছি, কারণ তুমি এখন বেসিকটা শিখবা, তুমি মূল বইটা এখন পড়বা। এটা আমি এখন দিচ্ছি না, এটা তুমি পরে পাইবা টেস্ট পরীক্ষার
টেস্ট পরীক্ষা পর্যন্ত তুমি মূল বইটা সাথে লেগে থাকবা। টেস্ট পরীক্ষা তোমার শেষ মানে আমার এই শীটটা তোমার হাতে চলে যাবে। 2025 সালের পরীক্ষার্থীরা সর্বমোট আমার বাংলা দ্বিতীয় পত্র এবং গণিতটা এই সাজেশন দুটি ক্রয় করেছিল 12,893 জন শিক্ষার্থী, অলমোস্ট 13,000 শিক্ষার্থী ক্রয় করেছিল আমার দুটো শীট, বাংলা দ্বিতীয় পত্র আর হচ্ছে গণিত। আমি তখন এখনও কোর্স চালু করিনি, আমি টেস্ট পর্যন্ত যাবতীয় সমস্ত বিষয়গুলো তোমাদের ফ্রিতে দিব। তোমরা আমাকে অবজার্ভ করবা, বলে হ্যাঁ এই সাজেশনগুলো আমার জন্য ইফেক্টিভ কিনা, এই সাজেশনগুলো আমার পড়ানোগুলো তোমার জন্য ভালো লাগতেছে কিনা, তোমার জন্য কাজে আসবে কিনা। যখন তুমি নিজে রিয়েলাইজ করবা তখন তুমি আমার এটা কোর্স ক্রয় করবা টেস্ট পরীক্ষার পর। এর আগে না, এর আগে যাবতীয় বিষয়গুলো তোমাদের ফ্রিতে দিব, তোমরা বিষয়গুলো দেখবা, যাচাই করবা, হুজুগে কান দিবা না। কতজন ভর্তি হচ্ছে বিভিন্ন সব বিভিন্ন ক্ষেত্রে সবাই হুজুগে ভর্তি হয়ে যাচ্ছে সবাই, বাপ রে বাপ, তারা সব শিখাই ফেলবে এখনই। নো কমেন্টস অ্যাবাউট দেম। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে কি পরিস্থিতি নাম্বার হচ্ছে কত, 6 স্বরধ্বনি। বোর্ড প্রশ্ন 23 থেকে 25 পর্যন্ত। বিভিন্ন বোর্ডে মোট এই পরিচ্ছেদ থেকে 18টি এমসিকিউ বিভিন্ন বোর্ডে আসে, তার মানে আগের পরিচ্ছেদ থেকে এই পরিচ্ছেদটা বেশি গুরুত্বপূর্ণ, 18টা এমসিকিউ আসছে। বোর্ড বইয়ের এই পরিস্থিতিটা তুমি 2বার পড়ে আসবা, তারপরে তুমি আমার এমসিকিউগুলো মানে দেখবা তুমি পারো কি না। আমার এমসিকিউগুলো ওইভাবেই তৈরি করা। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টা? 4টা। এই যে পাশে আমি লিখে দিয়েছি মানে মূল বইটা পড়া হয়ে গেল, পাশে আমি লিখে দিয়েছি সেই 4টা। যদি এখন প্রশ্নটা ঘুরে আসে বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কোনটি, এই 4টার যে কোনো একটা অপশনে দিয়ে দিল। এই 4টা তুমি না জানলে তাহলে কীভাবে পারবা? কোনগুলো নিম্ন মধ্য স্বরধ্বনি? দেখো দিয়ে দিয়েছি নিম্ন মধ্য স্বরধ্বনি। চাই, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, স্পেশালি 15 নম্বরটি। চাই শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? ওই যে আ প্লাস হচ্ছে রস্যই ই, তাহলে চাই। লাউ, ওই যে লাস্টে রস্য আছে দেখো, এই যে লাউ, তাহলে চাই, লাউ এবং হচ্ছে মৌ, বউ, এই 3টা পরপর দিয়েছি কেন? যেন একবার পরীক্ষায় সেমটা পরীক্ষায় আসবে, একবার অপশন সহ জাস্ট দাগাই দিয়ে আসবা। চাই, লাউ, এই দিয়ে পরেরটা দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে কি মৌ আর হচ্ছে কি বউ। শব্দের উচ্চারণের মধ্যে কোন কোন স্বরধ্বনি রয়েছে? দ্বি স্বরধ্বনি কয়টি? 2টি, পাশে লিখে দিয়েছি। দ্বি স্বরধ্বনি হবে 2টা, ওই আর হচ্ছে ও। দ্বি স্বরধ্বনি হবে 2টা, ওই এবং হচ্ছে ও। ঠোঁটের উন্মুক্তি অনুসারে স্বরধ্বনিকে কত শ্রেণীতে ভাগ করা হয়? সেটা 4 ধরনের। বিস্তারিত অংশ আছে, মূল বইয়ের মধ্যেও আছে, আমার শীটের মধ্যেও আছে। ঠোঁটের উন্মুক্তি অনুসারে 4 ধরনের। উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি? 3টা নাম, উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি? এটা হবে কি ও। অর্ধ বিবৃত স্বরধ্বনি কোনগুলো? এটা দেখতে পাচ্ছি লাস্টেরটা, স্বরে ও আর হচ্ছে এ। তাহলে অর্ধ বিবৃত স্বরধ্বনি কোনগুলো? লাস্টের 2টি। আমার সাথে 2 থেকে 3 বার ভিডিওটি দেখো, মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। নেক্সট, পরে যে কোশ্চেনটা আছে, কোমল তালু খানিকটা নিচে নামিয়ে কিছুটা বায়ু নাক দিয়ে বের করে, ওই নাক দিয়ে বের করেছি অনুনাসিক স্বরধ্বনি। নাক দিয়ে বের করে উচ্চারণ করা হয় অনুনাসিক স্বরধ্বনি। উচ্চ সম্মুখ স্বরধ্বনির উদাহরণ কোনটি? রস্য ই আর হচ্ছে এ, ই এ। উচ্চ সম্মুখ স্বরধ্বনির উদাহরণ রস্য ই আর হচ্ছে এ। কোন ধ্বনির বিবৃত উচ্চারণ চোয়াল বেশি ফাঁক হয়? অধ্বনির। তাহলে বিবৃত উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হবে, সেটা হবে কি অস্বরধ্বনি। মূল বইয়ের বিশ্লেষণ তোমাদের এখন দরকার নেই, কারণ তোমরা মূল বইটা পড়ে ফেলেছ। এবার আসি পরিচ্ছেদ নাম্বার আছে কত, 7, ব্যঞ্জন ধ্বনি। এখানে বোর্ড কোশ্চেন এটা আরেকটা বেশি আসছে, 19টি আসছে বিভিন্ন বোর্ডে 2023 থেকে 2025 পর্যন্ত। এখানে এটার মূল অংশটা আমি তোমাদের পড়ে দেব, তাহলে বুঝতে পারো মূল অংশটা আমি কীভাবে সাজিয়েছি। সাজানো দেখলে তুমি, আমি শিওর তুমি এটার কী করবে, পছন্দ করা শুরু করে দেবে ইনশাল্লাহ। ঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? ঘোষ, ঘোষ আবার হচ্ছে ব্যঞ্জন। ঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? আমার কি মুখস্থ করার দরকার আছে? না। কোন সূত্রে অ্যাপ্লাই করব দেখি, আমি একটু মূল বই বিশ্লেষণটি দেখি, দেখেন তো কীভাবে লিখছি।
ঘোষ ব্যঞ্জনের ক্ষেত্রে আমি কীভাবে লিখছি? ঘোষ ব্যঞ্জন বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো বর্গের 3, 4 এবং 5 নং বর্ণ হবে ঘোষ ব্যঞ্জন। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। আমরা বলি না ক, খ, গ, এই যে গ থেকে শুরু হবে, গ, ঘ, উম। 3, 4, 5। প, ফ এই দুটো হবে না, ব, ভ, ম। ত, থ হবে না, দ, ধ, দন্ত ন। আর লাস্টের এই দুটো হয়েছে, কি 3 নাম্বারটা এখানে নাই, আর এই 4টা হচ্ছে কি আলাদা। অনুরূপভাবে অঘোষ ব্যঞ্জন যে কোনো বর্গের প্রথম আর দ্বিতীয়, সুন্দরভাবে লিখে দিয়েছি। অল্প প্রাণ হচ্ছে প্রথম আর তৃতীয়, এই প্রথমটার সাথে এই প্রথম মিল আছে, দ্যাটস ওয়াই আমি এটা বলতে পারি অঘোষ অল্প প্রাণ ব্যঞ্জন কোনটি। পরীক্ষায় আসবে তখন পারবে না যদি এটা মনে রাখতে না পারো। অঘোষ অল্প প্রাণ, এই যে একের সাথে এক মিল আছে, তার মানে প্রথমটা ক, এই যে ক, এই যে প, এই যে প, এই যে ত, এই যে ত, ট, এই যে ট, চ, এই যে চ, তাহলে প্রত্যেকটা হবে কি অঘোষ অল্প প্রাণ ব্যঞ্জন। যাক, আমরা এদিকে না যাই, আমরা পরের এমসিকিউটা শেষ করি। আচ্ছা, মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? ট, ঠ, ড, ঢ, লাস্টের পরেই তো মূর্ধন্য, তাহলে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। কোনগুলো? খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। যদি এই চ্যাপ্টার থেকে, মানে এই পরিচ্ছেদটা কোন একটা এমসিকিউ শতভাগ কমনের কথা বলতে পারি, সেটা হচ্ছে এইটা। কোনগুলো তাড়িত বা তারণজাত ব্যঞ্জন ধ্বনি? তাড়িত বা তারণজাত, ঢয়সিন র, ঢয়সিন র, বাড়ি, মুড়ো, মুড়ো, এইটা। পার্শ্বিক, এই যে আর একটা 99%। পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি উদাহরণ কোনটি? যদি শব্দ আকার থাকে তার লাল থাকবে, আর বর্ণ আকার থাকলে ল। পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি উদাহরণ কোনটি? ল। শব্দ আকার থাকলে লালটা কিন্তু অপশনে থাকতে পারে। নেক্সট, দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনি উদাহরণ কোনটি? এটা হবে র ধ্বনি। আমি পাশে লিখে দিয়েছি 4টা, তাহলে দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনি হবে 4টা, ন, র, ল, স, এই 4টা। তালব্য ব্যঞ্জন ধ্বনি উদাহরণ আছে কোন শব্দে? ঝড়। ওই যে তালব্য ব্যঞ্জনের মধ্যে কী কী আছে? চ, ছ, ঝ, দেখো দেয়া, তালে বসা লাস্টে দেওয়া আছে তালব্য, তালে বসা লাস্টে দেওয়া আছে চ, ছ, বর্গীয় ঝ, লাস্টে হচ্ছে ঝ, আর লাস্টে হচ্ছে কি তালব্য স। তার মানে বাকি এই 4টার মধ্যে, এই 5টার মধ্যে কোনটা অপশনে থাকে? তাহলে এটা হচ্ছে কি ঝড়। কণ্ঠনালীর ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? তাহলে কণ্ঠনালীর ক্ষেত্রে হাতি, হ। কণ্ঠনালীর, এটা খুবই ইম্পর্টেন্ট, 90%। কণ্ঠনালীর ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটা? এটা হচ্ছে হ, মানে হাতি। এই যে ঊষ্মধ্বনি, এই 4টা, তাহলে সব আমরা পেট কাটা মূর্ধ ষ বলি, দন্ত স, হ, এই 4টি ঊষ্মধ্বনির মধ্যে কোন দুটিকে শীষ ধ্বনি বলা হয়? দন্ত স আর তালে বস, এই দুটোকে, তাহলে দন্ত স এবং হচ্ছে তালে বস, এই দুটোকে বলা হয় হচ্ছে শীষ ধ্বনিও বলা হয়। ঊষ্ম, এই যে এই কথাটা বলেছিলাম, দেখো কোনগুলো অঘোষ ব্যঞ্জন, কোন বর্ণগুলো অঘোষ ব্যঞ্জন। একই কোশ্চেন দেখো ঘুরিয়ে ফিরে আসছে, এখানে তালে বস, এখানে তালে বস, এখানে ক, এখানে দেখতে পাচ্ছি দন্ত স এবং ছ। তাহলে এইটা যদি আমার ওই 4টা মনে রাখতে পারো, তাহলে খুব সহজে বের করতে পারো, মুখস্থ করতে হবে না। যে কোনো বর্গের প্রথম আর তৃতীয় এরকম করে মনে রাখতে বললে অ্যান্সার করতে পারবা তোমরা। যে ধ্বনির উচ্চারণে ফুসফুস থেকে অপেক্ষাকৃত বেশি বায়ু নির্গত হয়, সেগুলো হচ্ছে কি মহাপ্রাণ। বেশি হচ্ছে মহাপ্রাণ, অল্প হচ্ছে অল্প প্রাণ। এই 4টি ধ্বনির মধ্যে কোন দুটি হয়েছে? এটা দিয়ে এটা দিয়ে আবার রিপিট হয়ে গেছে, এটা রিপিট কোশ্চেন হয়ে গেছে। বাংলায় স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে? এই যে নাসিক্য, লাস্টের বর্ণ 5টা, লাস্টের নাসিক্য ক, খ, গ, ঘ, উম, ওই যে লাস্টেরটা, শুধু লাস্টেরটা, যে কোনো বর্গের লাস্টেরটা, এটাই হবে কি নাসিক্য। 5টা বর্গের লাস্টেরটা, 5 নাম্বারটা। পাঠ্য বিশ্লেষণ ইতিমধ্যে হালকা তোমাদের বলে দিয়েছি। আচ্ছা, পরের অংশ আমরা যাই। পরিচ্ছেদ নাম্বার হচ্ছে 8, বর্ণের উচ্চারণ। বর্ণের উচ্চারণ আমরা দেখতে পাচ্ছি এই পরিচ্ছেদ থেকে মোট 16টি এমসিকিউ তোমার পরীক্ষায় আসছে। হরিণ উচ্চারণটা কী হবে? এরকম, হরিণ, হকারো হো, বয়সী রয় রস্বীকার, লাস্ট দন্ত নয় হসন্ত, হরিণ। কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নাই? এটাও সেইটা, এটা খুবই, এখানে মি আ এই বানানটা থাকতে পারে, এই বানানটা থাকতে পারে, মিয়া।
মৌমাছি, এর সঠিক উচ্চারণ হবে কোনটা? এটা মৌমাছি। শ্রীগাল শব্দের সঠিক উচ্চারণ কোনটা? এরকম শ্রীগাল। কোন শব্দটিতে ব ফালার উচ্চারণ হবে না? এই দুটো শব্দে হবে না, স্বাধীন এবং শ্বশুর। এই দুটো দেখো, এই বয়ের কোনো উচ্চারণ নাই। এখানে আছে বিশ্ব, ওই যে তাহলে স ডাবল হয়েছে, নশ্বর ওই যে দু ডাবল হয়েছে, আস্বাদন এখানে ডাবল উচ্চারণ হয়েছে, দ্বিত্ব হয়েছে, তাহলে বাট এইখানে দন্ত স্বর মানে বয়ের কোনো উচ্চারণ আসে নাই, বয়ের কারণে কোনো পরিবর্তন হয় নাই। অতি, অনু, অদ্য, মন শব্দগুচ্ছে অ এর উচ্চারণটা কেমন হবে? স্বরে ওর মতো, ওই যে ওর মতো, শুধু ওর মতো। পাঠ্য বইটা আমরা না দেখি, পাঠ্য বইটা তুমি নিজে পড়বা, তোমার বেসিকটা এখন জানা দরকার। পরিচ্ছেদ নাম্বার 9, শব্দ এবং পদের গঠন। আমি বাকি সবগুলো তোমাদের বিশ্লেষণ করে দেবো টেস্ট পরীক্ষার পরে, টেস্ট পরীক্ষার আগে না। টেস্ট পরীক্ষা পর্যন্ত তুমি মূল বইটা পড়বাই। বিভিন্ন বোর্ডে মোট 10টি এমসিকিউ এখান থেকে আসছে। তার মানে এইটা খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা না, কিন্তু এই বছর আসতে পারে। নৌকার সয়ে নীল মাছরাঙাটি বসে আছে, বাক্যে অলগ্নক পদ কোনটি? এই নীলটাই হচ্ছে অলগ্নক। আমি আর একটা উদাহরণ পাশে লিখে দিয়েছি, দেখছো? কেন তোমাদের বলেছি এই শীটটা বেসিক তোমার জন্য। ছেলেরা ক্রিকেট খেলে, ক্রিকেট হচ্ছে অলগ্নক। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, তার নির্দেশক। টাটি, খানা, খানি এরকম বলি আমরা। লোকটি, ভালো টুকু, তাহলে টি এবং টুকু, টি এবং টুকু, টি এবং টুকু, এটা হচ্ছে কি? নির্দেশক। কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয় সেগুলোকে বলা হয়েছে বিভক্তি। তাহলে কারকের জন্য বিভক্তি বলা হয়। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্যকেই জোরালো, এই শব্দটা মনে রাখবে, জোরালো করে, বক্তব্য জোরালো করে বলক, বক্তব্য জোরালো করে তাহলে বলক। শব্দমূল আর এক নাম হচ্ছে কি? প্রকৃতি। এটা খুবই ইম্পর্টেন্ট। ধরো এটার ইম্পর্টেন্ট হার হচ্ছে 99%। শব্দ যখন বাক্যে পরিণত হয় বা বিভক্তি যুক্ত হয়, শব্দ মাত্রকেই বলা হয় হচ্ছে পদ। শব্দ যখন বাক্যে পরিণত হয় তখন একটা পদ হয়ে যায়, বা বিভক্তিযুক্ত শব্দ মাত্রই সেটাকে আমরা পদ বলি। বিভক্তহীন নাম শব্দকে আমরা বলি প্রাতিপদিক। মূল বিশ্লেষণ দরকার নেই তোমার জন্য। এখন আমরা পরিচ্ছেদ নাম্বার 10-এ চলে আসলাম, উপসর্গ দিয়ে শব্দ গঠন। এটা মোট 16টা বোর্ডে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষায় আসছে। 16টা বোর্ডে আমরা দেখতে পাচ্ছি এই এমসিকিউটা বিভিন্ন বোর্ডে আসছে। ওকে, আমরা প্রথমে শিখি অভিজাত। উপসর্গের গঠিত শব্দে অভি উপসর্গটিতে কি প্রকাশ পেয়েছে? এটা হচ্ছে উত্তম, তাহলে উত্তম অর্থে অভিজাত। অপসংস্কৃতি, তাহলে এটা হবে কি? বিকৃত। অপসংস্কৃতি, বিকৃত মানুষ, মন মানসিকতা। নিমরাজি, তাহলে এই নিম উপসর্গটি ব্যবহার হয়েছে কোন অর্থে? অর্ধেক অর্থে। নিমরাজি মানে অর্ধেক রাজি, পরিপূর্ণভাবে সঠিক না। সম্পূর্ণ অর্থে কোন উপসর্গটি ব্যবহৃত হয়েছে? দন্ত স, যাকে আমরা বলি সঠিক। তাহলে সঠিক মানে এখানে সম্পূর্ণ বোঝানো হয়েছে, সঠিক মানে এখানে সম্পূর্ণ বোঝানো হয়েছে স উপসর্গ দিয়ে। নিচের কোন শব্দে পাল্টা অর্থে প্রতি উপসর্গটি হয়েছে? পাল্টা, প্রতিদিন, দিন দিন, প্রতিদিন, প্রতিযোগিতা, প্রতিবিম্ব, কিন্তু প্রতিহিংসা টোটালি বাকি তিনটা থেকে আলাদা। আরেকটা দিয়েছি দেখো, কোন শব্দে বিপরীত অর্থে উপসর্গ হয়েছে? কদবেল, উপভোগ, নিমরাজি, কিন্তু গড় হাজির। উপসর্গযোগে গঠিত অকাজ শব্দটি কি দোতনা প্রকাশ করে? অকাজ মানে সে অনুচিত, ভালো না, খারাপ। অতি উপসর্গযোগে গঠিত অতিকায় মানে হচ্ছে বৃহৎ, অনেক বড়। অতিকায় মানে হচ্ছে বৃহৎ অর্থে। বে উপসর্গযোগে গঠিত বেদখল শব্দটি দোতনা প্রকাশ পেয়েছে হচ্ছে কি? ঋত। তাহলে বেদখল মানে সেখানে ঋত অর্থে বে উপসর্গ। নিচের কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ? প্রবীণ বা প্রগতি, প্রবীণ বা প্রগতি, প্রবীণ বা প্রগতি। উপসর্গযোগে গঠিত শব্দ প্রবীণ বা প্রগতি। পাঠ্য বই চলে গেল। এবার আসি পরিচ্ছেদ নাম্বার হচ্ছে কত? 11, প্রত্যয় দিয়ে শব্দ গঠন। এটা 15টা বোর্ডে বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি এমসিকিউটা আমাদের পরীক্ষায় আসছে। 15টা বোর্ডে বিভিন্ন এমসিকিউগুলো আসছে, মানে 15টা এমসিকিউ, 15টা বোর্ড বলতেছি, 15টি এমসিকিউ বিভিন্ন বোর্ডে আসছে এখন পর্যন্ত এই পরিচ্ছেদ থেকে। কৃত প্রত্যয় দিয়ে সাহিত্য শব্দ, কৃত দিয়ে শব্দ কৃদন্ত। তাহলে কৃদন্ত শব্দের উদাহরণ কি? আমি 3টা দিয়েছি। কৃত দিয়ে গঠিত যে কোনো শব্দকে আমরা বলি কৃদন্ত। আবার তদ্দিত প্রত্যয় দিয়ে গঠিত তদ্দিতান্ত। তাহলে কৃত দিয়ে কৃদন্ত, তদ্দিত দিয়ে তদ্দিতান্ত, এটা মনে রাখলে কিন্তু হবে। কৃত দিয়ে কৃদন্ত শব্দ, আর তদ্দিত দিয়ে হচ্ছে কি? তদ্দিতান্ত শব্দ। তদ্দিতান্ত শব্দের মধ্যে উদাহরণ দিয়েছি কি?
নাগর, পানসে, পঙ্কেল। আমি তো বলছি আগের এমসিকিউগুলো টোটালি চেঞ্জ করে দিয়েছি, নতুন এমসিকিউ অ্যাড করেছি, নতুন পাঠ্য বই বিশ্লেষণ করে আরও কিছু অ্যাড করেছি। অর্থাৎ 2026 সালের শিক্ষার্থীদের আমি 100% কমন চাই, আমি 30 আউট অফ 30 পেতে চাই। এই লক্ষ্য নেই মূলত শীটটা নতুনভাবে আবার তৈরি করা। নেক্সট কোশ্চেন আমরা চলে আসলাম। দিনের বেলায় রেকর্ড করার কারণে একটু শব্দ বাইরে থেকে আসবে, এটা স্বাভাবিক, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবে বিষয়টা। জাত অর্থে কোনটিতে আই প্রত্যয় যুক্ত হয়েছে? ঢাকায়, ঢাকা যোগ আই, ঢাকায়। নৈপুণ্য, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। নৈপুণ্য, নৈপুণ্য অর্থে তদ্ধিত, তদ্ধিত হবে বানানটা যদি ওখানে হয়েছে, তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোন শব্দতে? এটা হচ্ছে নে। নৈপুণ্য অর্থে নে। ভাব অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে? ইত্রামি, বাহাদুরি, পাগলামি। ভাব অর্থে, ভাব এই যে শব্দটা মনে রেখো, ভাব অর্থে। নিন্দা অর্থে কি? জ্যাঠামি। চোরা, ডিঙা, বেতো, জেঠামি, জ্যাঠামি। বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়? আনি প্রত্যয়। চৌধুরানী, বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়? আনি প্রত্যয় যুক্ত হয়। ঘেরাও, ঘির যোগ আও, ঘেরাও। এই যে লাস্টে হসন্ত এটা আছে ঘির, এটার কোনো অর্থ নাই, এই ঘিরের কোনো অর্থ নাই, মানে এটা কৃত প্রত্যয়। কোন শব্দের উপজীবিকা অর্থে ওয়া প্রত্যয় গঠিত হয়েছে? মেসো। কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ওয়া প্রত্যয় যোগ হয়েছে? এটা হচ্ছে কি? মেসো। আচ্ছা, আমরা পরের অংশে এবার আসি। 12 নম্বর, এই খুবই ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি এমসিকিউ আসছে এখান থেকে। মোট 21টি এমসিকিউ হয়েছে বিভিন্ন বোর্ডে। কোন সমাসে আগের পদ এবং পরের পদ দুইটাই প্রাধান্য থাকবে? দুইটাই থাকবে উত্তরে। দ্বন্দ্ব সমাজে জমা ও খরচ, জমা খরচ। স্বর্গ ও নরক, তারপর ভালো ও মন্দ। 1920, তার মানে প্রথম পদ সে পরেরটাও থাকবে, এটাকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। মধ্যপদ হলো মানে মাঝখানের পদ, মাঝখানের পদটা বাদ যাবে, তাহলে বিজয় পতাকা, হাতে খড়ি, ঘর জামাই, এটা হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারের সমাসের উদাহরণ। রাজপথ, ষষ্ঠী তৎপুরুষ। রাজপথ ষষ্ঠী, তার রাজপথ তৎপুরুষ সমাসের উদাহরণ। সন্নিহিত, এইটা খুব ইম্পর্টেন্ট। সন্নিহিত, সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ নিচের কোনটি? মধুমাখা, চিনি পাতা, বিয়ে পাগলা, গ্রাম ছাড়া, রান্নাঘর। এই সবগুলো হবে সন্নিহিত। দেখো অনুসর্গ লোপ পেয়েছে তৎপুরুষ সমাসের উদাহরণ। এখানে যে কোনো একটা কিন্তু পরীক্ষায় উদাহরণ হিসেবে থাকতে পারে, মনে রাখতে হবে। নিচের কোনটি দ্বিগু কর্মধারের সমাসের উদাহরণ? দ্বিগু, 3 ফলের সমাহার ত্রিফলা, 4 রাস্তার সমাহার চৌরাস্তা। তাহলে এই যে দেখতে পাচ্ছি আমরা দ্বিগু সমাস, দ্বিগু কর্মধারার সমাস। গোলাপ নামের ফুল, গোলাপ ফুল, কোন সমাসের উদাহরণ? কর্মধারায় সমাস। মাঝখানের পদটা কি হলো? লোপ পেল। পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে, তাহলে পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে সেই ক্রিয়া সেটা হবে কি? ব্যতিহার বহুব্রীহি। যেমন ব্যতিহার বহুব্রীহি দুটো উদাহরণ হচ্ছে হাতাহাতি, কানাকানি। পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে, পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে সেটা হবে ব্যতিহার বহুব্রীহি, যেমন হাতাহাতি, কানাকানি। এভাবে মুখস্থ করলে কিন্তু হয়ে যাবে। পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে আমরা বলি ব্যতিহার। সময় সূচি, সময় সংক্রান্ত সূচি, এর ব্যাস বাক্য হবে এইটা, সময় সংক্রান্ত সূচি। চিত সাঁতার, চিত যে সাঁতার, মাঝখানে কিন্তু যে আছে। সমস্ত পত্রের সঠিক ব্যাস বাক্য চিত যে সাঁতার। উপমান আর উপমিত কর্মধারায় এইটা বুঝে নিবা, যে শুরুতে আছে না মাঝখানে আছে। সংখ্যাবাচক বহুব্রীহির উদাহরণ কোনটা? সংখ্যা দিয়ে। চতুর্ভুজ, সে তার তেপায়া, এই 3টা হবে সংখ্যাবাচক বহুব্রীহির উদাহরণ। নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? উপমেয় সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে, এটা হবে বিষাদ, সিন্ধু, মন মাঝি। পাঠ্য বিশ্লেষণ না করলাম। এরপরে 17, এরপরে দেখতে পাচ্ছি হচ্ছে কত? 18। আশা করি যেহেতু 12-র পরে 17 থেকে যতগুলো একত্রে আছে সবগুলো আবার আরেকটা ভিডিওতে দিব, সবগুলো তোমরা একত্রে ইনশাল্লাহ পেয়ে যাবা। অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।